নামগুলো দেখলাম এবং শিরোনামের যেটি প্রধান ছিল সেটি ছিল যে আসলে নির্বাচনকে ঘিরে যে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দলীয় প্রতীকে সেই নির্বাচনের নানা উৎসবমুখর পরিবেশ এবং কেউ কেউ নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করেছে সেটি দিয়ে আমরা আমাদের আজকের যে আলোচনা সেটি শুরু করতে চাই এবং পুরো অনুষ্ঠানে আমরা অন্য অন্য দিনের মতো আজকেও শুধুমাত্র এই পৌর নির্বাচনের নানা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব দুজন অতিথির সাথে। আমি অধ্যাপক আবু সাইদ আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, যেহেতু আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, জয়ী হয়েছেন, আবার পরাজিত আপনি হয়েছেন, সুতরাং নির্বাচনের স্বাদ সবকিছু আপনার মধ্যে রয়েছে, জয়ের আনন্দ রয়েছে, পরাজয়ের বেদনা আপনার মধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি পরাজয়ের বেদনা। যাই হোক, আমরা যেটি সেটি হচ্ছে যে আমরা সবসময় যেটি লক্ষ্য করি সেটি হচ্ছে এই নির্বাচনের যে একটা বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য আমরা বলি নির্বাচন কমিশনকে, সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, তাদেরকে একটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই পৌর নির্বাচন যেটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের পূর্বেই বিএনপি কিন্তু বহুবার বলেছে যে তারা গ্রেপ্তার আতঙ্কে রয়েছে, তাদের নেতা নেত্রীদেরকে নানা জায়গায় প্রচার প্রচারণার সমান সুযোগ দেওয়া হবে কিনা, এবং একই সাথে যে এই নির্বাচনে নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে সুষ্ঠু পরিবেশ সেটি তৈরি করবে কিনা। এই পরিস্থিতিতে যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় প্রতীকে, এই নির্বাচনের সার্বিক বিষয় বিশ্লেষণ, বিএনপির মাঠে থাকা, নির্বাচন থেকে সরে যাওয়া না যাওয়া এবং সরকারের ভূমিকা নিয়ে আপনার মন্তব্য যদি দর্শকদের জানান। আপনি তো অনেকগুলো বিষয় আনলেন, তবে আমি যে বলি নির্বাচন যে হতে যাচ্ছে এবং সবাইকে নিয়ে নির্বাচন হওয়ার পথে যে আমরা অগ্রসর হচ্ছি, এটা একটা শুভ লক্ষণ। জয় পরাজয় ভিন্ন কথা, তবে আমরা কামনা করব দেশবাসী সব মিলে যে নির্বাচন সুষ্ঠু হোক এবং শান্তিপূর্ণ হোক এবং সবাই মিলে যাতে আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারি, সেই পরিবেশ সৃষ্টি হোক। নির্বাচন কমিশনের দায়িত্ব অসীম। একারে সংবিধানে পরিষ্কার লেখা আছে 126-এ যে নির্বাচন কমিশন স্বাধীন, তারা যথাযথ ব্যবস্থা যে কোনো সময় নিতে পারে। তো মেয়র নির্বাচনে এইবারের মতো দুটো বৈচিত্র্য এসছে। একটা বৈচিত্র্য কি, যে শুধু মেয়র পার্টি বেসিসে নির্বাচিত হবেন। আর একটা কি, আর একটা হলো যে এমপি এবং মন্ত্রীরা যে সমস্ত এলাকায়, পৌর এলাকায় নির্বাচন হচ্ছে, সেখানে তারা গিয়ে ক্যাম্পেইন করতে পারবেন। এটা করা হয়েছে এই কারণে, লেভেল প্লেইং ফিল্ড করার জন্য। আর আগেরটা যে করা হয়েছে, এটা আমরা বহুদিন দাবি আমাদের, যখন সংবিধান আমরা রচনা করি তখন থেকে একটা চিন্তা ভাবনা ছিল আমাদের, যে পার্টিগুলোকে শক্তিশালী করার জন্য আসলেই তৃণমূল পর্যায় থেকে নির্বাচন হয়ে আসলে তার জবাবদিহিতা, দায় দায়িত্ব পার্টিকে বহন করতে হবে। এখন যেমন এর আগ পর্যন্ত পার্টির জবাবদিহিতা, দায় দায়িত্ব কোনো কিছু ছিল না। একজন দাঁড়াতো, সে হয়ে যেত, সেই ব্যক্তি জবাবদিহি, দায় দায়িত্ব করত। এখানে ব্যক্তিরও করতে হবে এবং দলেরও করতে হবে, সেই জবাবদিহিতার জায়গাটায় চলে আসছে। এইটা একটা শুভ লক্ষণ। আমার কথা হলো যে স্তরে স্তরে ভবিষ্যতে সবাই যাতে, কাউন্সিলর পর্যন্ত যাতে দলীয় প্রতীকে নির্বাচিত হয়, সেই ব্যবস্থাটা করলে জিনিসটা সুষ্ঠু এবং ধারাবাহিক এবং একই সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সেক্ষেত্রে এই যে নির্বাচনটি যেটি হতে যাচ্ছে সেই নির্বাচনের মধ্যে আমরা জানি যে দলীয় প্রতীকবিহীন হয়তো বা কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন করতে যাচ্ছে, কিন্তু নির্বাচনের যে ভবিষ্যৎটা যেটি আমরা গণমাধ্যমে দেখতে পাই, আমরা সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকে কিনা। এই যে তাদের আশঙ্কা প্রকাশ করা মাঠে থাকবে কিনা, আবার বিএনপির পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ডের দাবি করা এবং তারা গ্রেপ্তার আতঙ্কের কথা বলছে, প্রচার প্রচারণায় বলছে শুধুমাত্র আওয়ামী লীগ প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে, এই নির্বাচন ঘিরে আপনার বিশ্লেষণ কি হতে পারে? এখানে বিষয়টা হলো যে অনেকটা দলেরও করতে হবে। শুধু বিবৃতি আর প্রেস কনফারেন্স করে নির্বাচন হবে না। মাঠে নামলে বোঝা যাবে যে আসলে মাঠটা কেমন। 14 তারিখের পর থেকে প্রচার প্রচারণা শুরু হবে রিয়েলি। তার আগে না, প্রতীক যখন পাবে তখন শুরু হবে। তখন বোঝা যাবে যে বিএনপিকে মাঠ পর্যায়ে কীরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিনা,
এটা পরিষ্কার বোঝা যাবে। আর এখন যে সমস্ত কথা বলা হচ্ছে তার কিছুটা ঠিক, কিছুটা ঠিক না। আমি সঞ্জীব সেনগুপ্ত কথাটা বলছেন কি, তিনি বলছেন বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকে কিনা তিনি সংশয় প্রকাশ করেছেন। আমার কাছে মনে হয় যে বিএনপিকে তার দলীয় স্বার্থেই নির্বাচনে থাকতে হবে। এবার যদি নির্বাচনে না থাকে তার বিএনপি এটা স্বীকার করেই নিতে হবে তাদের হাজার হাজার কর্মী আছে যাদের ভিতরে উৎসাহ আছে, তারা নির্বাচনে দাঁড়াতে চায়, তারা নমিনেশন পেপার ফাইল করেছে এবং কাউন্সিলর দাঁড়িয়েছে, সেজন্য তারা নির্বাচন করবে বলেই তারা মাঠে থাকতে চায়। মাঠে আছে। খেলাজন ভাই, এই যে মাঠে থাকার বিষয়টি, সেটি বিএনপি কি মাঠে থাকতে পারবে কিনা, টিকে থাকতে পারবে কিনা, নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কি হবে? জনগণ তো একদিনের বাদশাহ, ভোটের দিন ভোট দেয় এবং সেদিনে বাদশাহী হিসাবে তারা সেখানে যায়। সেই বাদশারা কি ভোটের দিন ভোট দিতে পারবে কিনা, সেই পরিবেশ সুষ্ঠুভাবে হবে কিনা, সার্বিক বিশ্লেষণ আপনার কি? এখানে যে বিষয়টা আছে এটা হলো নির্বাচন, এখন এটা জনগণের ক্ষমতাকে বাড়াবে না শাসক শ্রেণীর ক্ষমতাকে বাড়াবে? আমরা কি নির্বাচনে জনসাধারণের ক্ষমতা কমে এবং শাসকদের ক্ষমতা বাড়ে? উল্টাটা হওয়া উচিত ছিল যে নির্বাচনে জনগণের ক্ষমতা বাড়বে আর শাসকদের দায়িত্ব বাড়বে। তো ফলে এখানে আমরা যেটা দেখছি সেটা হলো যে এখন নির্বাচন যেটা হচ্ছে, তাহলে কে থাকবে মাঠে, কে থাকতে পারবে, কে উঠে যাবে, এইসব বিতর্ক সেটা নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে। কিন্তু এখানে যেভাবে নির্বাচনটা আসলো, যেমন প্রথম দেখা গেল যে দল, আমরা আগেও দলের কথা বলতো, কিন্তু সেটা আসলে ওই অনেকটা ডিফ্যাক্টো ছিল, দলের নামই হতো কিন্তু দলের কথা বলা হইতো না। তো সেটা ঠিক আছে, সেটাকে আপনি একটা গোজামিলটা আপনি দূর করলেন, করেই আবার কি করলেন, সাথে সাথে বললেন যে না, মেয়র হবে দলের আর কাউন্সিলর হবে নির্দলের। এর অর্থটা কি? প্রথম কথা হলো ইলেকশন কমিশন বলছে এটা আমরা জানি না। ইলেকশন কমিশন প্রথম মতামতটা তৈরি করবে এবং সেটা সরকার অনুমোদন দেবে। কিন্তু এখন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে আর ইলেকশন কমিশন অনুমোদন দেয়, এটা তো হওয়া উচিত না। তাহলে নির্বাচনের প্রশ্নে সেটা দায়িত্বটা হচ্ছে ইলেকশন কমিশনের। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা প্রথম ইলেকশন কমিশন বলছে এটা আমি জানিই না এটা, এবং বিধি যে জন্য তারা ঠিকভাবে নির্ধারণ করতে পারলো না। তাহলে তারা আলোচনাটা করবে, অর্থাৎ ইলেকশন কমিশন সমস্ত নির্বাচনটাকে কেন্দ্র সামনে রেখে সে তার প্রস্তুতি পর্ব সমাপ্ত করার পরে সরকারের কাছে বলবে যে তারা এইভাবে নির্বাচন, এই সময় সাংবিধানিক এই অঙ্গীকার যা আছে, দেশের বাস্তবতা যা আছে, ইলেকশন কমিশনের জন্য এই মুহূর্তে ইলেকশন করার কি কি আয়োজন সম্পন্ন হয়েছে, এর ভিত্তিতে তারা একটা প্রস্তাবনা দিবেন। সরকার সেটার অনুমোদন মানে সহমত পোষণ করবেন। কিন্তু এখানে নির্বাচন কমিশনের এটাই হলো প্রধান, কিন্তু এখানে আমরা দেখছি নির্বাচন কমিশন প্রধান না। তাহলে এখন সরকার যখন আবার বলে, সেই বলার মধ্যে সেখানে কার কি সুবিধা অসুবিধা হবে, অর্থাৎ নির্বাচনটা এক্সিজেন্সি, নির্বাচনের মধ্য দিয়ে আমার ক্ষমতার ইয়েটা কতখানি শক্তিশালী হবে, বা আমি কিভাবে সেখানে আমার ইয়েটাকে জনমতের বিষয়কে তোয়াক্কা না করেও কিভাবে আমি সেখানে আমার অবস্থানটাকে ধরে রাখতে পারি বা এই ধরনের চিন্তাভাবনা সেটাই মূলত কাজ করে। তো এটা হওয়া উচিত না। আর এটা যেটা আসছে সেটা হলো যে এখন কতগুলি মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনাটা হওয়া দরকার ছিল, সেটা আমরা আগেও বলছি। যেমন এটা স্থানীয় সরকার কি, তাহলে এখন একদিকে ইংরেজিতে হচ্ছে লোকাল গভর্নমেন্ট আর বাংলায় হচ্ছে স্থানীয় শাসন। তো এটা অর্থটা কি, এটা আজ পর্যন্ত দূর করা হলো না। আমরা এই কথাটা বলছিলাম যে এটা আমাদের স্থানীয় সরকারের স্তর কয়টা আজ পর্যন্ত নির্ধারিত হয় না। এটা কি 6 স্তর নাকি 4 স্তর? এবং এটা কি, যেমন যদি আমি গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্র ধরি, তাহলে সবটা মিলেই কি একটি শাসন কাঠামো, নাকি কেন্দ্রীয় সরকারের অধস্থন এবং তার এই কেন্দ্রীয় শাসনের শাখা পতাকা বিস্তারের কতগুলি হাতিয়ার হিসাবে এই ইয়েগুলি যেগুলি স্থানীয় সরকারের কথা বলছে তাই শাসন তৈরি হচ্ছে, কোনটা? এটা তো এখনো ক্লিয়ার হয় নাই। তাহলে প্রথম কথা হইল যে সবটা মিলে এটা পরিপূরক সম্পূরক, সেগুলি তো আসলে মোটা দাগে আমরা আমাদের আরো বেশি আমরা এগুলিকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু যেটি হচ্ছে এই যে নির্বাচন, যেটি না, এটা আমরা বলছি অ্যাড্রেস করতে হবে বলে তো আমরা 44 বছর পার করে দিতেছি। তাহলে যখন এটা আমরা বলছি আজকের জন্য না, এটা তো আলোচনা, যেমন 7 বছর না এই গভর্নমেন্ট ক্ষমতায়, বা তার আগেও তো সময় গেছে। ঠিক আছে, তাহলে সেই বিষয়গুলো তখন যে নির্বাচনটি, যে নির্বাচন কমিশনে, এটা আমি আসতেছি পরে। তাহলে মৌলিক কথাটা বারবার বলতে হবে, কারণ নির্বাচন পার হয়ে যাবে, পার হয়ে গেলে দেখা যাবে কি যে বাস্তবে সমস্যা সেটা আরো বেড়েছে। অর্থাৎ জনসাধারণ অংশগ্রহণটা হয়নি, জনসাধারণের মতামতের সঠিক প্রতিফলন হয়নি,
এবং সেই জায়গায় এসে জনসাধারণের যে ভূমিকা পালন, আপনি ইলেকশনটা করছেন কেন? কারণ একটা স্তরে, যেহেতু ক্ষমতার মালিক বলছেন জনগণ, তাহলে সেই জনগণ তো সবাই গিয়া কেন্দ্রীয় সরকার গঠন করে সরকার পরিচালনা করে না। প্রত্যেক স্তরে জনগণ তার ক্ষমতা প্রয়োগ করবে, তার সেবা সে পাবে, তার অধিকারগুলি চর্চা করবেই তো। তাহলে সেটা যদি না হয়, তাহলে এই ইলেকশন দিয়ে কি হবে? তাহলে আর বিচ্ছিন্নতা বাড়বে, জনসাধারণ শাসন প্রক্রিয়া থেকে ছিটকে পড়বে, আর শাসন ক্ষমতা যারা থাকবে তারা দায়িত্বের পরিবর্তে সেটা তাদের একটা ক্ষমতা প্রয়োগের একটা অবস্থান তৈরি করবে, এবং যেটা আমরা দেখছি হয়ে আসতেছে। তো ফলে এক্ষেত্রে আমরা যেটা বলছি, অনেকগুলি অ্যানোমালি এখানে আছে। যেমন একটা হলো যে উনি কিছু কথা তো বলছেন যে নির্বাচন বিধি সেগুলো অনেক জায়গায় লঙ্ঘন হচ্ছে। কোথাও দেখা যায় 2 জন দলের পেয়ে গেছে, পাওয়ার পরে তারপরে সেটা আবার ইলেকশন বলি কমিশন সেটাকে আবার অ্যাপ্রুভ করে দিচ্ছে। কেউ আবার দেখা গেলো যে সিটিং ভাইস চেয়ারম্যান বা এই পদে থেকে, মেয়রের পদে থেকে তিনি আবার করছেন। আবার এদিকে মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি হয়ে যাবে, যে ভোট আমরা দেব কিন্তু তারা বরখাস্ত করে দেবে আবার গভর্নমেন্ট। তাহলে জনসাধারণ ভোট দিতে পারে, সে প্রতিনিধি বানাতে পারে, তাকে সেখান থেকে রিকল করার ক্ষমতা জনগণের কাছে আছে কিনা সেটা তো নাই। তার সঙ্গে আছে অতীত স্মৃতি, কারণ বিগত যে সিটি কর্পোরেশন নির্বাচন প্রায় লোক সাসপেন্ড, হ্যাঁ, তো সেই সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষ, ইলেকশন কমিশন মানুষের আস্থাটা আনতে পারেনি। কারণ মানুষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা মানুষ দেখেছে যে এটা ডিজিটাল কায়দায় ইলেকশনটা হয়ে গেছে। কারণ ভোটাররা ভোট কেন্দ্রে ঢুকতে পারে নাই, তারা আগেই তার অটোমেটিক ভোটটা পড়ে গেছে, এরকম ও জায়গায় হয়েছে। তারপরেও একটা কিছু লোকজন এখানে গেছে, ভোট দিয়েছে, কিন্তু সেইটা গণ আস্থা তৈরি করতে পারে নাই। অর্থাৎ জনসাধারণ কনভিন্সড। এরকম 2-1টা জায়গায় অ্যানোমালি হয় না তা না, কারণ একটা হইলো বিশেষ ক্ষেত্রে কিছু গোলযোগ, কিছু গোলমাল এটা হইতেই পারে, কিন্তু সাধারণভাবে যখন এই চিত্র তৈরি হয়ে যায় তখন সেখানে নির্বাচনের মূল উদ্দেশ্য সেটাই ব্যাহত হয়। এবং তার মধ্যে যেটা বলছে যে গণতন্ত্র নির্বাসিত হয়, নির্বাচন গণতন্ত্রকে নির্বাসিত করে, আর এটা মানে জনগণের ক্ষমতার থেকে তাও জনসাধারণকে দূরে সরিয়ে দেয়। তাহলে উদ্দেশ্য তো তা না। আবার এখন দেখেন যে এই অনেকগুলি কথা, এগুলি আনরিজলভড, এগুলি কিন্তু আলোচনার কথা উচিত ছিল। তাহলে এগুলি না, ইলেকশন, যেমন ইলেকশন কমিশন ইলেকশন দিচ্ছে, তাহলে একটা নতুন বিধি তারা করলো, দলীয়ভাবে ইলেকশনটা হচ্ছে, মেয়র তো দলীয়, দলের সঙ্গে কথা বলছে কি? তাহলে ইলেকশন কমিশন সকলে মিলে একটা আলোচনার দরকার ছিল নির্বাচনের না। পূর্বে। তাহলে ইলেকশন কমিশন যেহেতু একটা নতুন একটা প্রক্রিয়া ইলেকশনটা করতে যাচ্ছে, তাহলে এটা তার একটা ডিউটি যে সে কথাগুলি বলবে যে আমরা এই অতীতে এইভাবে ইলেকশন করেছি, এখন এইবার আমরা এই পদ্ধতিটা পরিবর্তন আনছি। নিশ্চয়ই আমরা আলোচনা ফিরে আসতে চাই। সাইদ ভাই, আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসবো। দর্শক, আমরা প্রাণফোড়া নিউজ এন্ড ভিউজে ছোটটা বিরতি নিচ্ছি, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রাণফোড়া নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিরে এসেছি দুজন অতিথিকে নিয়ে আপনাদের কাছে। আমি সাইদ ভাই আপনার সাথেই কথা বলতে চাই। বিরতির মধ্যে অবশ্য আমরা নানা রকম বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা এবারের নির্বাচনে পৌর নির্বাচন, যেটি পথসভা এবং ঘরোয়া সভার অনুমতি লাগবে, এতে কি নির্বাচনের যে একটা আমেজ, নির্বাচনের যে একটা সকলের যে স্বতঃস্ফূর্ততা, এতে বাধাগ্রস্ত হবে কিনা? একই সাথে আপনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেই নির্বাচনের ফলাফল নিয়ে যেহেতু আপনার একটি এখনো মামলা রয়েছে বা আদালত, হাইকোর্টে মামলা রয়েছে, সেই নির্বাচনের প্রেক্ষাপট যদি আপনার স্মৃতিতে কিছু মনে পড়ে, যেহেতু এই নির্বাচন কমিশনই সেই নির্বাচন পরিচালনা করেছিল, সেটা যদি ওই অভিজ্ঞতা থেকে কি হতে পারে সেটা আমি বলতে পারি। দেখেন, নির্বাচন কমিশনের নির্বাচনের ক্ষেত্রে তার ক্ষমতা সর্বোচ্চ। এখন রাষ্ট্রের ইন্টারফেয়ার করার কিছু নাই, এটা সাংবিধানিক পদ। এবার নতুন করেছে কি, রিটার্নিং অফিসার আচরণবিধি লঙ্ঘন করলে সেখানে দণ্ড দিতে পারে, প্রার্থীকে মানে প্রার্থিত্ব বাতিল করতে পারে, 6 মাসের জেল দিতে পারে, 50,000 টাকা জরিমানা করতে পারে। এটা আগেও ছিল, উভয়দণ্ড দণ্ডিত করতে পারে। হ্যাঁ, দিতে পারে। কিন্তু নির্বাচন কমিশন তো নির্বাচন করে না আমার অভিজ্ঞতা থেকে। সে অভিজ্ঞতা নির্বাচন কমিশন দুটো লোক করে, একটা হলো ডিসি আর একটা হলো এসপি, অর্থাৎ পুলিশ প্রশাসন আর জেনারেল প্রশাসন, এরা করে নির্বাচন। এই জায়গাটায় এসেই সমস্ত গন্ডগোলের মূল। সরকার যদি ইচ্ছাও করে তারপরে সুষ্ঠু নির্বাচন করা, সবাইকে সন্তুষ্ট করা অসুবিধা। কেন? প্রশাসন যিনি থাকেন, ধরেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার কিংবা ইউনো রিটার্নিং অফিসার,
উনি মনে করেন এই 15 দিন তো 1 মাস আমরা নির্বাচন কমিশনের অধীনে আছি, 1 মাস পরেই তো আমি আবার সরকারের অধীনে চলে যাব, সেজন্য এই 15 দিন 1 মাস সরকারের বিরুদ্ধে যে আমার লাভ কি? এটা আমি লক্ষ্য করেছি তাদের ভিতরে একটা হেসিটেশন আছে, যেখানে ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্ব রয়ে গেছে। ভোট কেটে দিলে সেটাকে প্রতিবাদ করে উনি জানাবেন নির্বাচন কমিশনকে, এরকম মানসিকতা আমি দেখি নাই। আবার নির্বাচন যিনি সাধারণ প্রশাসন থেকে নিজে প্রিজাইডিং অফিসার নিয়োগ করেন, শিক্ষক কিংবা সরকারি কর্মকর্তা, তারপরে প্রতি বুথে একটা করে পোলিং এজেন্ট থাকে, পোলিং অফিসার থাকে, তারা থাকে, কেউই কিন্তু দায়িত্ব নিয়ে ভোট কাটছে দেখছে সেটা যে জানাবে কিংবা সেটা লিখিত আকারে প্রতিবাদ করবে যে এই সিটটা স্টপ করো কিংবা এই ভোটগুলো বাতিল হবে, এই সাহস তাদের ভিতরে আমি দেখি নেই। সেটা দুটো কারণে, একটা হলো পরিবেশগত কারণে, আর একটা দেখেছি আমি তাদের চাকরি সংক্রান্ত বিষয়ে এগুলো দেখেছি। আরো একটা বিষয়, নিরপেক্ষভাবে সরকারি কর্মকর্তাদের যে আচরণবিধি আছে, বিধিমালা আছে, তারা সেটা নিজেরাই মানে না। এবং সরকারি কর্মকর্তাদের ভিতরে আবার দুটো গ্রুপ আছে, 2-3টে গ্রুপ আছে। নির্বাচন ক্ষেত্রে গিয়ে কোনো গ্রুপই কিন্তু মানে সরকারি দলের কিংবা যারা ক্ষমতায় আছে, যারা প্রভাবশালী সরকারি দলে নাই, তাদের বিরুদ্ধে যে কিছু করবে এরকম সাহসিকতা কিংবা এরকম ন্যায়পরায়ণতা তাদের ভিতরে খুব কম লক্ষ্য করছি আমি। পুলিশ, হ্যাঁ, আমি দেখেছি যে আমার 61টা সেন্টারে ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি নিজে অনেকগুলো সেন্টারে নিজে যায় পুলিশকে দিয়ে স্যালুট করে পুলিশকে সরিয়ে দিয়ে তার বাহিনী দিয়ে ভোট কাটিয়ে নিয়ে চলে গেছে। এখন মেয়র ইলেকশনে যেহেতু ওই যে কাজটা করেছে নির্বাচন কমিশন, এই জায়গায় ধন্যবাদ জানাবো যে মন্ত্রী এবং এমপিরা যেতে পারবে না, ক্যাম্পেইনে যেতে পারবে না এবং নির্বাচন প্রচারণা করতে পারবে না। এই জায়গাটা কিন্তু আমি বলবো যে বিএনপি যারা নির্বাচন করছে তাদের জন্য এই সুযোগটা তাদের নেওয়া দরকার। তাদের নেতা নেত্রী কিন্তু যেতে পারবে। আবার এখানে বলে দেওয়া আছে, আমাদের সময় বলে দেওয়া ছিল যে জনসংযোগ এমনও হবে না যেটা জনসভায় রূপান্তরিত হয়। মেয়র ইলেকশন ঠিক ট্রাই করেছে, এটা নতুন কিছু না। এমপি ইলেকশনে যা ছিল মেয়র ইলেকশন ট্রাই করেছে। ঘরোয়া সভার ক্ষেত্রে অনুমতি লাগবে যে সেটি, হ্যাঁ, ঘরোয়া সভার ভিতরেও আমাদের সময় ওই কথা ছিল অনুমতি না, আমাদের সময় জানিয়ে দেওয়া যে আমরা প্রোটেস্টের জন্য। আমরা আসলে একদম শেষ মুহূর্তগুলো আছে, যদি আমরা 2 মিনিটে শেষ করতে চাই একেবারে, যা কি আছে। এটা তো কিছু কথা বললো। এখন এটা হলো যে ইয়াদের কথা যেটা বলা হলো যে আমরা দেখলাম যে একজন রাজশাহীতে ক্ষমতাসীন দলের একজন নেতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে গিয়ে যখন বলতে পারেন যে আপনি আওয়ামী লীগ করার কারণেই আপনাকে ভিসি বানানো হয়েছে, সুতরাং আমরা যা বলি তাই করবো, এই যখন তার অবস্থা, তখন প্রশাসন কি এর থেকে বাইরে আছে? বা এখন যে শাসক দলের সঙ্গে যুক্ত বিভিন্ন তাদের সংগঠনের বাহিনীগুলিকে প্রায় পত্রিকায় দেখা যায় অস্ত্র টস্ত্র নিয়ে যে মহড়া দিচ্ছে, ফলে সেটার একটা পরিবেশ আছে। আর এখানে যারা আওয়ামী বিএনপি দুই পার্টির বিশেষ করে 67 ভাগ ওদের হলো ব্যবসায়ী, এখানে হলো 68 ভাগ ব্যবসায়ী, যেখানে 70-80 হাজার কোটি টাকা বিদেশে 1 বছরে পাচার হয়ে যায়। এবং আবার এখানে নির্বাচনেও দিনে দিনে সব ব্যবসায়ীরা তারাই যখন এসে এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করেন, তার সঙ্গে শাসক দলের যে কর্তৃত্ব আধিপত্যদের উপরে থাকে প্রশাসনের উপরে, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাস্তবে একটা আইন শৃঙ্খলা ভঙ্গকারী বাহিনীর পর্যায়ে প্রায় চলে গেছে বলে মানুষের যে ধারণায় তৈরি হচ্ছে, এই সব কিছু মিলে আর লেভেল প্লেইং এর কথায় বললাম তো, একদিকে 70,000 কোটি টাকা বাইরে যাচ্ছে, আর একদিকে মানুষ ভোটাররা একটা ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে ভাত খাওয়ার ক্ষমতা অনেকেরই নেই। তারপর আমরা বললাম হ্যাঁ সবাই তো ভাত খাইতেছে, ভালোই আছে, আগের থেকে ভালো আছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা সেই জায়গায় নাই। তো ফলে সবকিছু মিলে সেটা হলো যে এখন যে পরিস্থিতি অগ্রসর হচ্ছে, এইটা যে আগের অবস্থার তুলনায় জনসাধারণের মধ্যে একটা আত্মবিশ্বাস, জনসাধারণের মধ্যে একটা সংহতির মনোভাব এবং উৎসাহ উদ্যম তৈরি করবে, বিষয়টা সেরকম হবে না। এবং এইটা পরবর্তীকালে একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রক্রিয়া তাকে শক্তিশালী করবে, সেই ব্যাপারে অনেক সন্দেহ আছে। ফলে আমাদের আসলে মূল্যে যেতে হবে যে এই ব্যবস্থার ভিতরে যে অসঙ্গতিগুলি আছে এবং এই সব কিছুকে যদি আবার খোলনালচে পাল্টানো না যায়, তাহলে কিন্তু আসলে সত্যিকার অর্থে জনগণের ক্ষমতায়নও হবে না, আবার স্থানীয় সরকারের মধ্যেই আনামুলি থেকে যাবে এবং প্রতিবার ভোট আসবে সেটার মধ্যে গণতন্ত্র বিসর্জিত হতে থাকবে।
এবং এইটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আকাঙ্ক্ষার একটা পরিবেশ। এই জায়গাটা আমি শেষ করে দেবো এক মিনিটে। এই জায়গাটা সমস্ত দলগুলোর এবং সরকারের সদিচ্ছা কাজ করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। সদিচ্ছা যদি থাকে এবং সরকার এই নির্বাচনটা সঠিকভাবে করতে চায় এই কারণে যে পৃথিবীকে দেখাতে চায় যে 5 তারিখে যে নির্বাচন সেটি যাতে প্রশ্নবোধক ছিল কিনা ওভারকাম করার জন্য। যে দর্শক, আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনের মধ্যে দিয়ে কোনো প্রশ্নের সৃষ্টি না হয় এবং নির্বাচন উৎসবমুখর হয়। সরকার, জনগণ এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে, নির্বাচন কমিশন সহ সকলের কিন্তু এখানে পার্টিসিপেশন খুবই জরুরি। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর নির্বাচন আমরা প্রত্যাশা করছি এবং সেই একই সাথে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে প্রাণফোটা নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্ত রেখে আগামীকাল দেখবেন এই প্রত্যাশার মধ্যে দিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে মিলে ভীষণ ভালো থাকবেন।